দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। পশ্চিমাদের ঘায়েলের নতুন কৌশল কিম পুতিনের। ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করতে পারে উত্তর কোরিয়া রাশিয়া, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 2 সপ্তাহেরও কম সময়ে ফের আজ দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা রয়েছে জুলাইয়ের দ্বিতীয় ভাগে তার বেইজিং সফরের। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতি। একই সঙ্গে নতুন করে ক্ষমতায় আসা পুরনো নেতৃত্ব কতটা সফল হবেন অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তিতে, সেই চ্যালেঞ্জও থাকছে দুপক্ষেই। একদিকে চীন, অন্যদিকে ভারত। এশিয়ার 2 প্রভাবশালী বন্ধু রাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ কতটা লাভবান হবে, কোন মাত্রায় পৌঁছবে সম্পর্কের মাত্রা, সেটি স্পষ্ট হতে যাচ্ছে নিকট ভবিষ্যতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতে নরেন্দ্র মোদি নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন। একই মাসে 2 নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতিপাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে। কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি 2 সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে, বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। 2022 সালের পর 2 প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে গ্রিন চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত, ধারণা বিশ্লেষকদের। পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায় বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার 2 শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরী ভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্সাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টন নিয়েও, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত থেকে আলোচনা হচ্ছেন সুব্রত আচার্য। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে 2 দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও।
2 বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলেও এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত। আসতে পারে বড় ধরনের বিনিয়োগের খবরও। তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনো পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কূটনীতিকরা। সংশ্লিষ্টদের আশা, প্রতিবেশী দুই দেশ আগামীতে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে হাতে নেবে বেশ কিছু পদক্ষেপ। এতে সমানভাবে লাভবান হবে দুই দেশের মানুষ। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত সাভান্তা জরিপে এমন তথ্যই উঠে এসেছে। জরিপে দেখা যায় 4 জুলাই নির্বাচনে আসন হারাতে পারেন প্রধানমন্ত্রী নিজেই। 650 সদস্যের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কনজারভেটিভদের ভাগ্যে জুটতে পারে মাত্র 53টি আসন। ঘনিয়ে আসছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক 2025 সালের বদলে আগামী 4 জুলাই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের। এদিকে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগেই সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। 7 থেকে 18 জুনের মধ্যে প্রায় 18,000 মানুষের ওপর চালানো জরিপের ফলে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের নির্বাচনে নিজ আসন হারাতে পারেন কনজারভেটিভ পার্টির প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্টে 650 সদস্যের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সুনাকের দল পেতে পারে মাত্র 53 আসন, যেখানে লেবার পার্টির জয়ের সম্ভাবনা আছে 516টিতে। জরিপে আরও দেখা যায় 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে শোচনীয় হারের মুখে আছে কনজারভেটিভরা। এমনকি নিজের আসন নর্থ ইয়র্কশায়ার রিচমন্ডেও হারতে পারেন ঋষি সুনাক। জেরেমি হান্টের মতো শীর্ষ নেতারাও এবার খোয়াতে পারেন নিজেদের আসন। অন্তরা সেন, সময় সংবাদ। উত্তর কোরিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরে দেশটির সঙ্গে সই হওয়া চুক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ন্যাটোর নীতির মতো একটি সংযুক্তি রয়েছে সেই চুক্তিতে, যেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশও আক্রান্ত হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠন ও নতুন কোনো দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে। এ নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি পুতিনকে। এ পরিস্থিতিতে কিম জং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে, পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন, অনেকের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা এখনো কোনো অংশে কমেনি। এই সফরে দুই নেতার বিবৃতি ও চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস পাওয়া গেছে। উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন পুতিন। এই চুক্তিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 5 নম্বর ধারার অনুরূপ একটি সংযুক্তি আছে, যাতে বলা হয়েছে পশ্চিম কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে এই দুই দেশ পরস্পরকে সহায়তা করবে। চুক্তিতে আরও বলা হয়, একটি দেশে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে অপর দেশ তাৎক্ষণিকভাবে অস্ত্র সহায়তাও দেবে। প্রশ্ন উঠেছে, এই সামরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত রক্ষার জন্য যৌথ বাহিনীও গঠন করা হবে কিনা। ভবিষ্যতে
ভবিষ্যতে আরও দেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা সে প্রশ্নও তুলেছেন বিশ্লেষকরা। এছাড়াও পারস্পরিক সামরিক সহযোগিতার এই চুক্তির ফলে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার হবে কিনা সেই প্রশ্নও উঠছে। আর পরমাণু কর্মসূচিতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা চেয়ে আসছে উত্তর কোরিয়া। এ অবস্থায় রাশিয়া আদৌ কিম জং উনকে সেই সহযোগিতা করবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত এই সফরের মধ্য দিয়ে পুতিন পশ্চিমাদের তাই বিশ্বাস করাতে চান বলে ধারণা বিশ্লেষকদের। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। এবার আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাকে জামিন দেন। সেই সঙ্গে জামিনের বন্ড হিসেবে কেজরিওয়ালকে 1 লাখ রুপি জমা দেওয়ার আদেশ দেন আদালত। নিম্ন আদালতের রায়ের পর 48 ঘন্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। তবে সেই আবেদন খারিজ করেন বিচারক। ভারতীয় গণমাধ্যম জানায়, জামিনের আদেশের চিঠি কারাগারে পৌঁছানোর পরই বের হতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সৌদি আরবে তীব্র দাবদাহে ওষ্ঠাগত হাজিদের জীবন। তীব্র গরমে হিট স্ট্রোকে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1000, যাদের মধ্যে 68 জন ভারতীয়। তবে এক আরব কূটনীতিক জানান, সবচেয়ে বেশি মারা গেছেন মিশরের নাগরিক। এছাড়া প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 2000-এর বেশি হাজি। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন মুফতি আবদুল্লাহ তামিম। চলতি বছরে পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যান প্রায় 20 লাখ মুসল্লি। তবে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে তাদের। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 52 ডিগ্রি পর্যন্ত। তাপদাহের কারণে অসুস্থ হয়ে প্রতিদিনই ঘটছে প্রাণহানির ঘটনা। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাপজনিত অসুস্থতায় এখন পর্যন্ত মারা গেছেন 1000-এরও বেশি মুসল্লি। তাদের মধ্যে কেবল মিশরের নাগরিকই 658 জন বলে জানিয়েছেন আরব উপসাগরীয় অঞ্চলের এক কূটনীতিক। এসব হাজিদের মধ্যে 630 জনই অনিবন্ধিত। এ কারণে সৌদি সরকারের সুরক্ষা সেবা নিতে পারেননি তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মারা যাওয়া হাজিদের মধ্যে ভারতের 68 জন, জর্ডানের 60, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে আসা বহু মানুষ আছেন। মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল মুয়াইসিম হাসপাতালের মর্গ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে হাজিদের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। হাসপাতালে ভর্তির সংখ্যা 2000-এরও বেশি। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হাজিদেরকে তীব্র তাপপ্রবাহের কারণে বাইরে বের হতে নিষেধ করেছে এবং যদি দিনের বেলা বাইরে বের হয় অবশ্যই ছাতা ও সানগ্লাস যেন সঙ্গে রাখে এই নির্দেশনাও দিয়েছে। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ, তায়েফ, সৌদি আরব। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালির জনজীবন। রাজধানী রোম সহ 11টি শহরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সপ্তাহ শেষে রোমের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহের কারণে অস্বস্তিতে পড়েছেন পর্যটকরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। তীব্র তাপদাহে পড়ছে ইতালি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড খরতাপের কারণে ইতালির 11টি শহরে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় সরকার। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষ দুদিন রাজধানী রোমের তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করতে পারে। প্রচণ্ড গরমে ইতালির পর্যটন এলাকাগুলোতে ঘুরে বেড়ানো পর্যটকরা চরম অস্বস্তিতে পড়েছেন। দুপুরে বাইরে বের হতে চান না অনেকেই। আজকে আমরা 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা প্রায় 41-42 ডিগ্রির মতো গায়ে লাগতেছে। পুলিশ সকালের দিকে একটু বের হয়, কিন্তু দুপুরবেলা আর বের হয় না, একটু কম বের হয়, আবার বিকালবেলা একটু বের হয়, কারণ অনেক গরম। উত্তরাঞ্চল থেকে আসা মানুষরা ঠান্ডায় অভ্যস্ত, তাদের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর। কষ্ট হলেও পর্যটকরা রোমের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছেন। রেস্টুরেন্টগুলোতে পর্যটকদের খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। গরমের কারণে বেশিরভাগ পর্যটক রেস্টুরেন্টের ভেতরে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রচুর পানি এবং হালকা খাবারের পরামর্শও তাদের। বয়স্ক নাগরিক এবং শিশুদের প্রতি বিশেষ নজর দেবার কথা বলা হচ্ছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন গরম আরও বাড়লে জারি করা হতে পারে রেড অ্যালার্ট। গেল বছর ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইতালির সিসিলিতে। সেবার 48.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাপমাত্রার পারদ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সর্বোচ্চ মাথাপিছু জিডিপি ও সারা দেশে বিনামূল্যে গণপরিবহন সেবা সহ নানা কারণে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত লুক্সেমবার্গ। কম খরচে উচ্চশিক্ষার সুযোগ থাকায় দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। গবেষণা বা পড়াশোনা শেষ করে স্থায়ী বসবাসের জন্য লুক্সেমবার্গ হতে পারে আদর্শ দেশ। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম সীমান্ত বেষ্টিত দেশ লুক্সেমবার্গ। আয়তনে মাত্র 2686.4 বর্গ কিলোমিটার হলেও সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে। বিংশ শতাব্দীর শুরুর দিকে মূলত লোহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে লুক্সেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা শুরু হলেও বর্তমানে দেশটি বিনিয়োগকারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ। তাই লুক্সেমবার্গেই রয়েছে গুগল, আমাজনের মতো অনেক বড় প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর সহ অসংখ্য বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যেও জুড়ি নেই দেশটির। উল্লেখযোগ্য আধুনিকায়নের পরেও এখনও পুরো লুক্সেমবার্গ ঢাকা সবুজের সমারোহে। সেই সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনাও। রাজধানী লুক্সেমবার্গ সিটির আনাচে কানাচে থাকা স্থাপত্য শিল্পের নানা নিদর্শনও নজর কাড়ে পর্যটকদের। সারা দেশেই গণপরিবহন সেবা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় প্রত্যেকটি শহরেই রয়েছে পর্যটকের আনাগোনা। আর কম খরচে উন্নত উচ্চশিক্ষা ও নানা সুযোগ সুবিধার কারণে দেশটিকে বেছে নিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। লুক্সেমবার্গের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ রকমের ফ্রি এবং এখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজভাবে বিনামূল্যে ভ্রমণ করা যায়। গবেষণার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ হলে সরাসরি চাকুরি নিয়েও লুক্সেমবার্গ যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান লুক্সেমবার্গ প্রবাসীরা। আপনার যদি দক্ষতা থাকে, আপনার মেধা থাকে, তাহলে আপনি সরাসরি চাকরি নিয়েও আসতে পারেন। এছাড়াও এই দেশে আপনি যদি 5 বছর বৈধভাবে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন তাহলে আপনি এই দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। 5 বছর লুক্সেমবার্গে বৈধভাবে বসবাস করার পর দেশটির ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও ইতিহাস কোর্স সম্পন্ন করে নাগরিকত্ব আবেদনের সুযোগও রয়েছে অভিবাসীদের। আয়তনে ছোট হলেও ইউরোপে নানা কারণে আলোচিত দেশ লুক্সেমবার্গ। লুক্সেমবার্গিশ, ফ্রেঞ্চ, জার্মান এখানকার বহুল ব্যবহৃত ভাষা হলেও যথেষ্ট সম্ভাবনা বা সুযোগ রয়েছে ইংরেজি ভাষাভাষীদের জন্যও। সেই সাথে পড়াশোনার খরচ যথেষ্ট কম থাকায় উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্যও সম্ভাবনার এই দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লুক্সেমবার্গ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রিচার্ড। সময় সংবাদ দিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।